Alaikum. Good day to you all. How are you students? How are you students? I am also fine. By the grace of Almighty Allah, thank you giving for this opportunity to talk about myself. This is MD Habibur Rahman, Assistant Teacher of PNBM Laboratory School, Satkhira. Today I am going to discuss finite series chapter. I am going to take mathematics class of 9-10, chapter 13, finite series. এটা আমরা আজকে আলোচনা বিষয় সিরিজ সিকোয়েন্স সিরিজ finite series and infinite series, arithmetic series and geometrical series, determination of general term of n term of arithmetic series, and determination, the formula of determination of the sum of n terms of a arithmetic series have been discussed in our previous class. আমি বাংলায় বলছি, আমরা গত ক্লাসে অনুক্রম ধারা, অসীম ধারা, সসীম ধারা, সামান্তর ধারা, গুণোত্তর ধারা, সামান্তর ধারার সাধারণ পদ নির্ণয় এবং সামান্তর ধারার যোগফলের n পদের যোগফলের ফর্মুলা আমরা শিখেছিলাম। আজকের আমরা today we will learn কি শিখব? we will learn how to solve some mathematical problems using the two methods formula, the related finite series. So আমরা যে ফর্মুলা শিখছিলাম, আমরা গত দিনের ফর্মুলা শিখছিলাম, দেখো nth টার্ম, দ্যাট ইজ শেষ পদ বা n-তম পদ শিখেছিলাম আমরা a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা আমরা শিখছিলাম, যেখানে a হচ্ছে ফার্স্ট টার্ম, d হচ্ছে কমন ডিফারেন্স। অথবা তোমাদের মনে আছে যে আমরা অ্যারিথমেটিক সিরিজ কি না থাকলে তো আমি একটু বলি। অ্যারিথমেটিক হচ্ছে যদি দুটো পদের পার্থক্য, প্রতি পাশাপাশি দুটো পদের পার্থক্য যদি সমান হয়, তাহলে সেই সিরিজটা, সেই ধারাকে আমরা বলবো সমান্তর ধারা। সমান অন্তর থাকলে সমান্তর ধারা। যেমন আমরা ইংরেজিতে বলতে পারি, if the difference of any term and its antecedent term is successively always is equal. যদি আমরা কোনো ধারা, যেমন একটা ধারা আমরা লিখছিলাম 2 + 4 + 6 এরকম, এই ধারা যদি দেখা যাচ্ছে এই দুটো পদের পার্থক্য 2, এই দুটো পদের পার্থক্য 2, তার সমান হচ্ছে পার্থক্যগুলো, এইগুলো অ্যারিথমেটিক সিরিজ বলে। আমরা সেই অ্যারিথমেটিক সিরিজের n-তম পদের মান এইটা আমরা বের করেছিলাম, আর যোগফল বের করেছিলাম। যদি যোগফলকে আমরা sn দিয়ে প্রকাশ করি সামেশন অফ n, তাহলে আমরা এটার ফর্মুলা করেছিলাম n/2 2a প্লাস n - 1 ইনটু d। এই দুটি ফর্মুলার সাহায্যে আমাদের এই প্রবলেমসগুলি, এই ম্যাথমেটিক্যাল প্রবলেমসগুলো আজকে আমরা আলোচনা করব এবং এগুলি আমরা সলভ করব। তো দেখো ডিয়ার লার্নার্স, প্রথম আমাদের কি আছে, হুইচ টার্ম অফ দ্য, বাংলা বলে দেবো, হুইচ টার্ম অফ দ্য সিরিজ 4 + 7 + 10 + 13 ... is 301 হোয়াট? এর অর্থ হচ্ছে এই সিরিজের, এই যে সিরিজটা দেয়া আছে 4 + 7 + 10 + 13 সিরিজের 301টা কত নম্বর পদ? তার মানে এখানে আমরা বলতে পারি প্রথম পদ 4, দ্বিতীয় পদ 7, এমনি হবে 301 কত নম্বর পদ হবে, এইটা আমাদের আছে সমস্যা। তো আমরা
সম্পূর্ণ এখানে লিখলাম না, আমরা একটা দেখ যে সলভ করি, সলিউশনটা লিখি। সলিউশনটা কি আছে এখানে দেয়া আছে ফার্স্ট টার্ম, আর ফার্স্ট টার্মকে আমরা সাধারণত ডিনোট করি এ দিয়ে আমরা শনাক্ত করি ফার্স্ট টার্মকে এ দিয়ে প্রকাশ করি। তো এ সমান আছে এখানে নাম্বার 4, আর কমন ডিফারেন্স ইকুয়াল টু ডি, এইটা আমরা প্রকাশ করি। কিন্তু কমন ডিফারেন্স এখানে দেয়া আছে ডি ইকুয়াল টু কত, 7 - 4 ইকুয়াল টু 3। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে এখানে দেয়া আছে এই ধারাটা, এই ধারার মধ্যে প্রথম পদ 7, দ্বিতীয় পদ 7, অর্থাৎ এই দুটোর পার্থক্য হচ্ছে 3। আমরা সেই কমন ডিফারেন্স অর্থাৎ সাধারণ অন্তর হচ্ছে ডি ইকুয়াল টু 3, বাংলা বলে সাধারণ অন্তর। তা এখানে আমরা এই পদটা কত নম্বর পদ এটা আমরা জানি না, তা আমরা ধরি নেই লেট বা সাপোজ বলতে পারি, বলতে পারি বাংলায় ধরি nth টার্ম ইকুয়াল টু 301। আমরা মনে করলাম এটা nth টার্ম। তো এটা যদি nth টার্ম হয় তাহলে nth টার্ম ফর্মুলা আমরা নিশ্চয়ই জানি। nth টার্ম ফর্মুলা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু 301। তো আমরা এখানে putting the value of a and d, we have the value of a এর মান কত দেয়া আছে 4, আর n minus 1 into d মান কত আছে 3 equal to 301। তো আমরা এখানে 4 plus thrice n minus 3 equal to 301 এগুলো 4 3n plus 1 equal to 301, 3n equal to 301 minus 1, 3n equal to 300, n equal to 100। দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে n এর মান পেয়েছি এটা, তাহলে আমরা এখন বলতে পারি এই প্রথমটা অর্থাৎ এইটা প্রথম উত্তরটা হচ্ছে 100তম পদ হচ্ছে এইটা। তাহলে আমরা বলতে পারি যে 100th টার্ম is 301, that is the answer। এখন আমরা দ্বিতীয় সমীকরণে যাব, দ্বিতীয় প্রবলেমে যাব। if the mth term of an arithmetic series is n and nth term is m, then m plus nth term কত হবে? আমরা বাংলায় বলছি, যদি এখানে একটা ধারাটা দেয়া নাই, কোন একটি ধারা প্রথম এখানে কোনটি ধারার m তম পদ n আর n তম পদ m হয়, তাহলে আমরা প্রমাণ m প্লাস n তার বের করব, m প্লাস n তম টার্ম আমাদের কত হবে, পদ কত হবে সেটা বের করতে হবে। তো আমরা এখানে ধরি নেই যেহেতু আমাদের নাই, তো লেট ফার্স্ট টার্ম a common difference equal to d, এটা আমরা ধরে নিলাম। এখন তাহলে আমরা লিখতে পারি দেয়া আছে mth টার্ম দেয়া আছে n, given দেয়া আছে কি mth টার্ম equal to n। তো আমরা এখানে mth টার্ম সমান কি লিখতে পারি, যেমন আমরা nth টার্ম সমান লিখতে পারি a plus n minus 1 into d, pth টার্ম হচ্ছে a plus p minus 1 into d, তাহলে mth টার্ম হচ্ছে a plus m minus 1 into d, a plus m minus 1 into d equal to n। এটা আমরা গুণ করেও দিতে পারি, এমনিও রাখতেও পারি। নাম্বার 1 আমরা একটা পেলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আবার দেয়া আছে again nth টার্ম equal to m, তাই a plus n minus 1 into d equal to m, so a plus nd minus d equal to m, that is number 2।
তো আমরা 1 নম্বর 2 নম্বর যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে দেখা যাচ্ছে আমরা m এর মান পেতে পারি। তো সাবট্রাক্টিং অর্থাৎ বিয়োগ করে subtract 1 and 2 we get কি পেতে পারি আমরা, দেখো আমরা আবার তলে তলে বসাই a plus md minus d equal to n a plus nd minus d equal to n। যদি আমরা বিয়োগ করি, বিয়োগের নিয়ম আমরা জানি, ডলার সাইন গুলো পরিবর্তন হয়, তাহলে এখানে ডি ডি চলে যায়, তাহলে md minus nd equal to n minus n। যদি আমরা এখানে ডি কমন নেই তাহলে আমরা লিখতে পারি m minus n, আর এখানে মাইনাস কমন দিলে দেখো m minus n হচ্ছে, তাহলে আমরা ডি সমান কি পেতে পারি, minus m minus n by m minus n equal to minus 1। তো আমরা ডি সমান পেলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা কোথায় যাব, আমরা কি বের করতে যাচ্ছি, we are going to find out the value of m plus n এর তার, অর্থাৎ m plus n তম পদের মান। তো m plus n তম পদের মান আমরা যদি এখানে লিখি m plus n এর তার সমান কি লিখতে পারি, a plus m minus 1 into d। তো এখানে a plus md plus nd minus d, তা a plus md minus d plus nd। দেখো এইটার মান কিন্তু আমরা আগেই আমাদের আছে, a plus md minus d এর মান আমাদের এখানে আছে n, তাহলে আমরা এখানে নির্বিদ্ধিতায় n বসিয়ে দিতে পারি এর ভ্যালু, and n into d এর মান হচ্ছে -1, এই আমরা পেয়ে গেছি d এর মান -1, সুতরাং এখানে n minus n equal to 0। তাহলে আমরা কি পেলাম, আমরা 2 নম্বরের উত্তর পেলাম 0, কারণ যখন m plus n তম পদের মান হচ্ছে আমাদের 0। এবার আসি আমরা তৃতীয় প্রবলেমে, সময় সংক্ষেপ, আমাদের অঙ্কগুলো সব সমাধান করতে হবে। নাম্বার 3, এই যে আপনাদের দেয়া আছে আমাদের 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট 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 মাইনাস 23, মানে কমতে কমতে -23 পর্যন্ত এসে ইকুয়াল টু হোয়াট, তার মানে এই যোগফল কত। তো দেখো আমরা যোগফল বের করতে গেলে আমাদের এখানে n এর মান লাগে, a এর মান লাগে d এর মান লাগে, কিন্তু আমাদের এখানে a এর মান আর d এর মান পাওয়া যাচ্ছে, n এর মান নাই। সুতরাং আমরা আগে n এর মান বের করব, তাহলে আমরা লিখতে পারবো, আমরা এখানে করতে পারবো অঙ্কটা। তাহলে নাম্বার 3, let n এর টার্ম equal to last টার্ম, n এর টার্ম দ্যাট মিন্স লাস্ট টার্ম, শেষ পদ, n তম পদ মানে শেষ পদই আমরা ধরে থাকি, যে শেষ পদের মান হচ্ছে -23, তা আমরা লিখছি। এবার n টার্ম ফর্ম নাকি a plus n minus 1 into d equal to -23, কিন্তু আমাদের দেখো এখানে আমাদের দেয়া আছে কি, a equal to দেয়া আছে কত 29, আচ্ছা, আর d equal to হচ্ছে 25 minus 29 মানে -4, এই আমাদের দেয়া আছে। তো আমরা এগুলো এখন যদি আমরা পুট করি অর্থাৎ বসাই এই মানগুলি, তো এর মান হচ্ছে 29, 29 আর n minus 1 d এর মান কত -4 equal to -23। তাহলে আমরা কি পেতে পারি, আচ্ছা একবার গুণ করে দেই, সরি, -4n plus 4 equal to -23, -4n equal to -23 equal to হচ্ছে 33, -4n 6 56, n equal to 4 14 56।
তো n এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা আমাদের তো টার্গেট হচ্ছে যোগফল, এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটার সমান কত, অর্থাৎ এই ধারাটা যোগ করলে কত দাঁড়াবে সেই যোগফলটা আমরা কি করব। এবার s কত নাম্বার 14, s 14 সমান দামি n/2 2a plus 14 minus 1 into d, that is our formula of summation of n term। তো সেখানে আমরা 14 টার্মের ফর্মুলাটা লিখছি। তো এখানে আমাদের 7 আর 2 into n মান হচ্ছে 29, এটা 13, আর d এর মান হচ্ছে কত, d এর মান -4, 7 into 58 minus 52। দ্যাটস দ্য সামেশন অফ it। তাহলে এটা আমরা হয়ে গেল, এটার মান হয়ে গেল আমাদের 42। দেখো অঙ্ক ছোট আছে, একটু চেষ্টা করলে তোমরা বুঝতে পারবে, অনেক কঠিন হবে না। Number 4, if the 12th term of an arithmetic series is 77 and what is the summation of 23 terms, মানে এখানে বলা হচ্ছে কোন সমান্তর ধারা যদি 12তম পদ যদি 77 হয় তাহলে 23 পদের যোগফল কত। 12তম পদটা দেয়া আছে এবং 23টা পদের যোগফল আমাদের বার করতে হবে। সো আমরা এখানে দেখো, এখানে প্রথম পদ এবং সাধারণ অন্তর কিছুই দেয়া নাই, তা আমরা এখন লিখতে পারি, ধরতে পারি লেট ফার্স্ট টার্ম equal to a common difference equal to d। তো আমরা যদি ফার্স্ট টার্মে কমন ডিফারেন্স d হয় তাহলে আমরা এখানে 12তম পদ কি লিখতে পারি। এখন 12তম পদ দেয়া আছে আমাদের কত, given 12th term equal to 77। আর 12th টার্ম ফর্মুলা কি, আমরা n এর টার্ম ফর্মুলা জানি a plus n minus 1 to d। যদি আমরা p এর টার্ম বলি a plus p minus 1 to d, তেমনি হবে 12th টার্ম a plus 12 minus 1 to d, তাহলে a plus 12 minus 1 into d equal to 77। তো এখানে a plus 11d equal to 77, that is our required equation। এটা আমরা পেলাম। এখন আমরা যাব কোথায়, 23 টার্মের যোগফল, 23 পদের যোগফল। যোগফলের ফর্মুলা এটা, তো আমরা জানি we know Sn equal to n/2 into 2a plus n minus 1 into d। এখন s কত, 23 পদের যোগফল s 23 equal to 23/2 2 into a plus 23 minus 1 into d equal to 23/2 2a plus 22d। तेईस बाई दुई इंटू दुई कमन जाबे, कमन गেলে আমাদের হবে a plus 11d। তো আমরা এখানে লিখতে পারি 23 into 77, that is our answer। তো আমরা দেখলাম 23 পদের যোগফল আমাদের 1771 হলো। কিভাবে হলো তোমরা দেখতে পেলে, 23/2 এখানে a plus 11d এর মান এখানে 77 আমরা আগে বের করে দিয়েছি, সেটা বসিয়ে দিলাম, এই 2 কেটে গেল, তাহলে 30। ঠিক আছে, এখন আমরা এটা শেষ। এখন আমরা 5 নম্বরে the sum of first n terms of the series। এই সিরিজের n পদের যোগফল দেয়া আছে, এটা ইজ এত, ফাইন্ড দ্য ভ্যালু অফ n। এখানে একটা যোগফল দেয়া আছে, তো আমরা দেখো যে টার্ম আছে 5 নম্বরে নাম্বার 5
এখানে দেয়া আছে ফার্স্ট টার্ম a ইকুয়াল টু দেয়া আছে 9, d ইকুয়াল টু দেয়া আছে কত ডিফারেন্স 7 মাইনাস 9 ইকুয়াল টু 2, এইটা দেয়া আছে। আর দেয়া আছে 144 আছে 144, 100 মাইনাস 144 হচ্ছে n টার্মের যোগফল। তো এখানে s given কত পদের যোগফল n পদের sn ইকুয়াল টু কত মাইনাস 144, এটা আমাদের দেয়া আছে n পদের যোগফল 144। এখন n পদের যোগফলের ফর্মুলা আমরা এখান থেকে বসিয়ে দিই n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু মাইনাস 144। তো n বাই 2 into 9 প্লাস n মাইনাস 1 ইনটু d হচ্ছে মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 144। n বাই 2 18 minus twice n plus 2 equal to minus 144. n by 2 20 minus 2n equal to minus 144. n by 2 into 2 আমাদের 2 কমন নিতে পারি n minus n equal to minus 144. So n into 10 minus n equal to minus 144. 10n minus n square equal to minus 144. That's our equation. তো আমরা এটাকে যদি আমরা ওভার ব্র্যাকেট মাইনাস গুণ করে দিই তাহলে লিখতে পারি n স্কয়ার minus 10n minus 10n equal to 144 multiply by minus 1 দিয়ে গুণ করব ভাবকে তাহলে হয়ে গেল কত হলো এখানে সরি এখানে তো মাইনাস হবে মাইনাস প্লাস সরি এখানে ঠিক আছে হ্যাঁ তাহলে মনে হবে এটা হয়ে গেল। এখন n স্কয়ার minus 10n minus 144 equal to 0 আমরা এখানে এনেছি এটা ট্রান্সফার করেছি। তো এখানে 8 18 144 আমরা মিডল টার্ম n কমন যাবে n minus 18 plus 8 minus n minus 18 equal to 0 n minus 18 into n plus 8 equal to 0। তো আমরা জানি এই দুটো যখন হয় তখন আমরা লিখি either n minus 18 equal to 0 or n plus 8 equal to 0। বাংলায় বলি হয় n minus 180 equal to 0 18 equal to 0 n plus 8 equal to হয় অথবা এত equal to 0। তো এখানে n minus 18 equal to 0 যখন হবে তখন n equal to 18 আর এখানে n plus 8 equal to 0 n equal to minus 8। তো দেখো n হচ্ছে পদ সংখ্যা, তা আমরা পদ সংখ্যার মান কখনো বলতে পারি না নেগেটিভ, কারণ যদি বলি এখানে কয়টা লোক আছে তোমরা কয়জন স্টুডেন্ট আছো তা আমরা -5 জন, তাহলে তো সবাই হিসেব করবে -5 জন তো বলা যাবে না 5 জন, সুতরাং নেগেটিভটা এখানে গ্রহণযোগ্য নয়, তাই আমরা এটা লিখতে পারি আনঅ্যাকসেপ্টেবল মানে অগ্রহণযোগ্য। আনঅ্যাকসেপ্টেবল তো এটা আমাদের এখানে তাহলে আমাদের n এর মান কত হলো এখন আমরা চেয়েছিলাম ফাইন্ড দা ভ্যালু অফ n, তো আমরা n এর মান পেয়ে গেলাম 18, তাহলে এটাও আমাদের শেষ নাম্বার 6। If the sum of the 12 terms is 144 and first 20 terms is then the sum of the 6 terms
যদি বলছে বাংলায় বলছি 12 পদের যোগফল যদি 144 হয় এবং 20 পদের যোগফল যদি 560 হয় তাহলে 6 পদের যোগফল কত হবে, এইটা আমাদের প্রশ্ন। তো আমরা এখানে যেহেতু আমাদের দেয়া নেই সেখানে আমরা ধরে নিই লেট a equal to first term equal to a common difference equal to b, এই দুটো আমরা ধরে নিই। তাহলে ধরে নিলে আমরা কি লিখতে পারি, এখানে 12 পদের যোগফল, তো আমাদের এখানে দেয়া রয়েছে কি given 12 s of 12 তার ইকুয়াল টু কত দেয়া আছে, 12 পদের যোগফল দেয়া আছে 144। 12 পদের যোগফল 144। তো আমরা 12 পদের যোগফলের ফর্মুলা লিখতে পারি কি, এটা n পদের যোগফল হচ্ছে sn সমান n/2 * 12 + n - 1 to d, তেমনি s 12 হলে তখন n এর জায়গায় সব 12 হবে, অর্থাৎ 12/2 12 + 12 - 1 into d equal to 144, তো 6 into 12 + 11d equal to 144। আমরা উভয় পক্ষকে যদি 6 দিয়ে ভাগ করি, if we dividing the both sides by 6 then we get 12 + 11d equal to 6 × 12 6 × 24 144। dividing both sides by 6। আচ্ছা, এমনি ভাবে আমরা again s20 equal to 20/2 12 + 20 - 1 into d, এটা আমরা বলতে পারি। আচ্ছা, ইকুয়াল টু দেয়া আছে আমাদের কত, 560। আচ্ছা, আমরা যদি আমরা এখানে এটা না লিখি আরো ভালো হয়, যদি 560। আচ্ছা, এখানে আমরা একেবারে লিখছি যে 20 পদের যোগফলের ফর্মুলা হচ্ছে 20/2 * 12 + 20 - 1 into d, আর সেটা দেওয়া আছে আমাদের 10 into 12 + 29 or 19d equal to 560, 12 + 19d equal to 56। এখানে আমরা ডিভাইডিং করেছি, dividing by 10, dividing by 10। আমরা এখন দুটো সমীকরণ পেলাম। তো আমরা এই দুটো সমীকরণ যদি আমরা যোগ বিয়োগ করি অথবা কোনো সমাধানের নিয়মে আসি, যে সমাধানের যে কটা নিয়ম আছে যে কোনো একটা আমি অ্যাপ্লাই করে ক্লাস 8 এ শিখেছি, এই অ্যাপ্লাই করে আমার মনে হয় আমরা পেয়ে যাচ্ছি আমাদের কত, এখানে d এর মান পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে d এর মান বের করি, দেখি সাবট্রাক্টিং subtracting 1 and 2, 1 আর 2 আমরা সাবট্রাক্টিং করি, 2a প্লাস বড়টা আমরা উপরে লিখলে অসুবিধা কি, নিচে লিখলে হবে 56, 2a প্লাস 11d ইকুয়াল টু 24। তো আমরা এখানে যদি বিয়োগ করি সাইন চেঞ্জ করি তাহলে দেখা যাচ্ছে 2a চলে গেল, 1 আর 8 8d ইকুয়াল টু 4 2 6, তাহলে d ইকুয়াল টু 32/8।
8 তো আমরা d এর মান পেয়ে গেলাম। এখন আমাদের আসতে হবে 6 টার্মের যোগফল। এখানে f6 কত হবে? 6 করে যোগফল হবে 6/2 ইনটু 2a + 6 - 1 ইনটু b। এখানে আমরা 3, এখানে 2 ইনটু 2a 2a + 5b এটা পেয়েছি। কিন্তু আমরা দেখো এর মান আমরা বের করি নাই। তো এখানে আমাদের দুটো সমীকরণ ছিল, 2a + 11d = 24 এবং 2a + 19d = 56। তা 2a + 11d যদি আমরা এখানে তৈরি করি তাহলে কি লিখতে পারি? এই 2a + 11d, কিন্তু এখানে কি 11d ছিল না, তাহলে আমরা এখানে -6d করতে পারি। তো 6 আর কত হলি 11d 5d, তাহলে মিলে যাচ্ছে। আর এর মান আমাদের হচ্ছে 24 -6 ইনটু d এর মান কত? 4। তাহলে আমরা হচ্ছে 3 ইনটু 24 - 24 = 3 ইনটু 0 = 0। তাহলে আমরা এখানে 6 এর দাগের মান পেলাম 0, অর্থাৎ এটা আমাদের শেষ। এবার আমরা আসি নাম্বার 7। The sum of the first n terms of an arithmetic series is n and the last n terms is m. Find the sum of m plus n terms. দেখো এখানে আমরা বাংলায় বলছে দেয়া আছে m পদের যোগফল দেয়া আছে আমাদের n এবং n পদের যোগফল দেয়া আছে m। তাহলে আমার m plus n পদের যোগফল বের করতে হবে। তাহলে আমরা এখানে তেমনি ভাবে আমরা এখানেও লিখব, let first term equal to a and common difference equal to d, এটা আমরা লিখব। তো এখানে আমাদের যেহেতু যোগফল দেয়া আছে, কত পদের যোগফল দেয়া আছে? n পদের যোগফল। তা আমরা এখানে করেছি n পদের যোগফলের ফর্মুলা। তাহলে m পদের যোগফল আমাদের কেমন হতে পারে? আচ্ছা, এখানে given sm is equal to n। তো m পদের যোগফল sm মানে দ্যাট মিন্স n পদের যোগফল অর্থাৎ sn সমান কত? তাহলে এটা হবে m/2 2a plus m minus 1 into d equal to n। তো এখানে আমরা দেখছি যদি আমরা এর মধ্যে গুণ করি m/2 2a plus md minus d equal to n, 2a plus md minus d equal to এই 2টা এখানে গুণ হয়ে গেল, তার 2n by n, that is number 1। আবার দেয়া আছে again n পদের যোগফল দেয়া আছে m। তো আমরা এখানেও n/2 into 2a plus n minus 1 into d equal to m লিখতে পারি। তো এখানে 2a plus nd minus d equal to আমরা লিখতে পারি 2m by n, that is number 2। তো আমরা দুটো ইকুয়েশন পেলাম। we get two equations, equal to equations by two equations solving equal to by two, এই দুটো ইকুয়েশন দ্বারা আমরা সলভ করে আমরা পাবো d এর মান পেতে পারি। দেখি তো আমরা সাবট্রাক্টিং মানে বিয়োগ করি, সাবট্রাক্টিং আচ্ছা 2 দে, সাবট্রাক্টিং 2 by 2 subtract 2 from 1, that 2a 2a plus nd minus d
তো আমরা এখানে সাইন শেষ করি। তো দেখি এটা চলে গেল, থাকবে md মাইনাস nd। এই ইকুয়েশনটা পাওয়া গেল আমাদের। এখান থেকে আমরা যদি d কমন নিই ইকুয়াল টু, এখান থেকে দেখো লক্ষ্য করো, এখান থেকে আমাদের যদি এলসিএম করি তাহলে এলসিএম করলে দাঁড়াবে, অর্থাৎ দশক করি তাহলে mn 2n স্কয়ার মাইনাস 2m স্কয়ার, তো d into m minus n equal to 2 into n square minus m square by m। সো এখানে যদি আমরা, যেহেতু এখানে m minus n আছে, তাহলে এখানে d into m minus n, ওইখানে আমরা মাইনাস কমন নিলে হবে m square minus n square by m। তো আমরা minus 2 into m plus n into m minus n by n। তো d ইকুয়াল টু আমরা বের করতে পারি, যদি উভয় পক্ষে m minus 1 ডিভিজ অথবা যদি আমরা ভাগ করে দিই তাহলে m minus চলে যাবে minus 2 into m plus n by m। দেখো d এর মান আমরা পেলাম। এখন এই d এর মান আমরা, আমাদের চেয়েছি কি m plus n টার্মের যোগফল। তো আমরা এখন উপর থেকে মুছে দেই, s of এই যোগফল কি হবে m plus n minus 1 m plus n by 2 আর 2a plus m plus n minus 1 into d। দেখো এখানে m plus n by 2 2a plus md plus nd minus d m plus n by 2 2a plus md minus d plus nd। আমরা যদি এইটা লিখি তাহলে দেখো এইটা ফর্মুলা আমাদের লেখা আছে আগে, আমাদের আগে পাওয়া গেছে কি এর মানটা কত, 2a plus md minus d এর মানটা ছিল আমাদের 2n by m প্লাস n into d এর মান কত, d এর মান সরি মাইনাস দে, মাইনাস n into 2 m plus n by mn, এইটা দেয়া আছে। তাহলে m plus 1 by 2 equal to 2n by m minus 2m plus 2n by m। মানে এটা যদি আমরা কেটে দিয়ে দিতে পারি, তো আমরা m যদি লসাগু হয় তাহলে 2n minus twice m minus 2n equal to m plus n by 2 into minus 2m by m, অর্থাৎ m plus n by 2 into minus 2 equal to minus of plus। তাহলে আমরা সাথে দেখলাম একটা যোগফল আমরা পেয়েছি। আমাদের শেষ
তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্ত, আমাদের সময় শেষ। তোমরা সবাই ভালো থেকো এবং এইগুলো দেখো, যদি অসুবিধা হয় আমাকে আবার জিজ্ঞেস করবে, আমার পরবর্তী ক্লাসে আবার তোমার সঙ্গে দেখা হবে। তো আজকে এই পর্যন্তই দিলামছি। Dear students, how are you? I am also fine. At first, I would like to introduce myself. I am Monisha Banerjee, an assistant teacher of biology from PNM Laboratory School. In my previous class, I have discussed about simple tissue like parenchyma, parenchyma, and sclerenchyma. And today I am going to discuss about complex tissue. So today my topic is complex tissue. কমপ্লেক্স টিস্যু বাংলা হচ্ছে জটিল টিস্যু বা টিস্যুর বাংলা হচ্ছে কলা, কিন্তু এটা সাধারণত টিস্যু হিসাবে আমাদের বইতেও মনে হয় লেখা আছে, বাংলা মিডিয়ামের বইতে। তো আমি এখানে কলা লিখছি, জটিল কলা বা টিস্যু। প্রথমে দেখো আমরা দেখে নিই হোয়াট ইজ কমপ্লেক্স টিস্যু বা জটিল টিস্যু কি, সেটা দেখো আমরা প্রথমে দেখে নিই। টিস্যু কম্পোস্ট of more than one type of cell is called complex tissue. দেখো এই যে কমপ্লেক্স টিস্যুগুলো, সেই কমপ্লেক্স টিস্যুগুলো কিন্তু আমার প্যারেনকাইমা, যে আগে সিম্পল টিস্যুগুলো করেছিলাম যেমন প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই টিস্যুগুলো থেকেই অনেকগুলো তৈরি। তো এই সিম্পল টিস্যুগুলো থেকে এই কমপ্লেক্স টিস্যুগুলো তৈরি, সবগুলো না কিন্তু মোটামুটি তৈরি। আর দেখো এটা মোর দেন ওয়ান টাইপ অফ টিস্যু, তার মানে হচ্ছে একের অধিক কোষ নিয়ে গঠিত। মানে বিভিন্ন যে টিস্যুগুলো, বাংলায় লিখতে যে টিস্যু একের অধিক প্রকার কোষ নিয়ে গঠিত তাকে বলে জটিল টিস্যু। তাহলে একের অধিক প্রকার কোষ, তার মানে আগে দেখছিলাম প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা গুলো একই ধরনের কোষ নিয়ে গঠিত ছিল, এই টিস্যুগুলো একই ধরনের কোষ নিয়ে গঠিত ছিল, সবগুলো প্রকার, সবগুলোর আকার আকৃতি, সবগুলোর কাজ একই ছিল। কিন্তু এই যে টিস্যুগুলো কিন্তু বিভিন্ন প্রকারের হবে, এই জন্য এগুলোকে বলবে কমপ্লেক্স টিস্যু। সেই কমপ্লেক্স টিস্যু কাজ হচ্ছে, দেখো ফাংশনটা প্রথমে বলি। ফাংশন বা কাজ হচ্ছে কন্ডাক্টস ওয়াটার, মিনারেল and prepared food। তার মানে পরিবহন করে, এটা কি পরিবহন করে? কন্ডাক্টর পরিবহন করে
পানি পরিবহন করে, খনিজ পরিবহন করে, আর কি পরিবহন করে? তৈরীকৃত খাদ্য। দেখো আমরা সবাই তো জানি যে উদ্ভিদ যখন খাদ্য তৈরি করে তখন যে মাটিতে যে পানি থাকে সেই পানিটা তারা যে প্রথমে তাদের যে রুট বা রুট হেয়ার বা মূলরম দিয়ে তোলে, তারপরে কিন্তু সেটা পাতায় যে পৌঁছায়, যে পাতায় যে এই যে মাটির পানি যে পাতায় যে পৌঁছায়, এটা কি কাজ করে? এটার জন্য কাজ করে হচ্ছে এই যে কমপ্লেক্স টিস্যু। কমপ্লেক্স টিস্যুর মধ্যে দুটো আছে, যেমন একটা হচ্ছে জাইলেম এবং আরেকটা হচ্ছে ফ্লোয়েম। তো জাইলেমের কাজ হচ্ছে এই যে মাটিতে যে পানি থাকে, মাটিস্থ পানিকে শিকড় দিয়ে প্রথমে শোষণ করে, তারপরে সেখান থেকে পাতায় নিয়ে যাওয়া বা অন্যান্য অংশে নিয়ে যাওয়া। আর সেই সাথে পানির সাথে কিছু পরিমাণ মিনারেল বা খনিজ লবণও বহন করে, পরিবহন করে নিয়ে যায়। আর আর দেখো পাতায় যে খাদ্যটা তৈরি হয় ফটোসিনথেসিস প্রক্রিয়ায়, পাতায় যে খাদ্য সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য পাতায় তৈরি হয়, সেই খাদ্যটাকে ফ্লোয়েম টিস্যুর কাজ হচ্ছে সেই খাদ্যটাকে উদ্ভিদের শরীরের অন্যান্য যে কোনো অংশে পরিবহন করে নিয়ে যাওয়া। তাহলে এই যে কমপ্লেক্স টিস্যু প্রধান কাজ হচ্ছে কন্ডাক্ট বা পরিবহন করা, বিভিন্ন পদার্থ পরিবহন করা। এই সাথে এই যে কন্ডাক্ট বা পরিবহন করা করে, এই জন্য এর নাম হচ্ছে, আর একটা নাম দেওয়া যায় কমপ্লেক্স টিস্যুর একটা অ্যানাদার নেম দেওয়া যায়, সেটা হচ্ছে কন্ডাক্টিং টিস্যু বা পরিবহন কলা। এর মধ্যে দুইটা আছে, দুই প্রকারের টিস্যু এখানে আছে কন্ডাকশনে সাহায্য করে। একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। এই যে জাইলেম এবং ফ্লোয়েম এই দুটো টিস্যুকে একত্রে বলে ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল তার মানে এই যে পরিবহন করে যে টিস্যুগুলোকে একত্রে বলবে ভাস্কুলার বান্ডেল। ওকে, এবার দেখো আমরা প্রথমে যাই জাইলেম, যে কমপ্লেক্স টিস্যু যে প্রথম আছে সেটা হচ্ছে জাইলেম। আমরা প্রথমে জাইলেমটা কি সেটা দেখি। আমি আগে বললাম যে মাটিস্থ পানি পাতায় নিয়ে যাওয়ার কাজ হচ্ছে জাইলেমের কাজটা করে। তো যে টিস্যু হচ্ছে মাটি থেকে মাটির মানে মূল রুট হেয়ার থেকে পানি নিয়ে বা মিনারেল নিয়ে পাতায় পৌঁছে দেয়, সেটাই হচ্ছে জাইলেম টিস্যু। এই জাইলেম টিস্যু প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে প্রাইমারি জাইলেম আর নম্বরটা হচ্ছে সেকেন্ডারি জাইলেম। প্রাথমিক এবং সেকেন্ডারি বলে বা সেকেন্ডারি জাইলেম বলে। দেখো এই প্রাথমিক বা প্রাইমারি জাইলেম তৈরি হয় কোথা থেকে? প্রোক্যাম্বিয়াম নামকটা কোষ থেকে, প্রোক্যাম্বিয়াম। দেখো এই জাইলেম আর ফ্লোয়েমটাকে যদি আমরা ড্রয়িং করার চেষ্টা করি, দেখো এরকম হবে। দেখো তোমাদের বইয়ে এই পেজে দেওয়া আছে, এটা কমপ্লেক্স টিস্যু যেখানে আছে এই পেজে কিন্তু এটা দেওয়া আছে। এই যে উপরেরগুলো হচ্ছে তোমার ফ্লোয়েম,
মাঝখানে দেখো একটা লম্বা আকৃতি কতগুলো কোষের একটা স্তর আছে, একটা এখানে লেয়ার আছে। এই কোষগুলো হচ্ছে লম্বা আকৃতির, এইগুলোই হচ্ছে তোমার ক্যাম্বিয়াম। আর এই যে নিচে, এগুলো হচ্ছে নিচে যে ছোট ছোট কোষগুলো আছে, এগুলো হচ্ছে প্রোটোজাইলেম। আর এই যে জাইলেমের যে বড় কোষগুলো, এটা এইগুলোকে বলে মেটাজাইলেম। দেখো এই যে ক্যাম্বিয়াম টিস্যুর কাজই হচ্ছে এই জাইলেম আর ফ্লোয়েম যে কোষগুলো তৈরি করা। এটা ফ্লোয়েম এবং জাইলেমের মাঝখানে থাকে, এগুলো লম্বা আকৃতির কোষ, এগুলো জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে থাকে। তাহলে এই যে প্রাইমারি জাইলেম এটা তৈরি হচ্ছে প্রোক্যাম্বিয়াম থেকে, এবং সেকেন্ডারি জাইলেম এটা তৈরি হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম থেকে, ভাস্কুলার ক্যাম্বিয়াম থেকে এগুলো সৃষ্টি হয়। আচ্ছা, এই যে প্রাইমারি জাইলেম, এই প্রাইমারি জাইলেমকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা যায়। আগে আমি বললাম যে প্রোটোজাইলেম আর মেটাজাইলেম। প্রোটোজাইলেম গুলো এই যে ছোট, দেখো এখানে ছোট ছোট কোষ, এগুলোকে বলে প্রোটোজাইলেম। এই প্রোটোজাইলেম থেকে তোমার মেটাজাইলেম গুলো তৈরি হয়। দেখো প্রোটোজাইলেমের বৈশিষ্ট্য হচ্ছে, দেখো এগুলো কিন্তু ছোট ছোট কোষ, এগুলো ছোট কোষ, আর মেটাজাইলেম গুলো হচ্ছে লম্বা আকৃতি বড় বড় কোষ, লার্জার। আর প্রোটোজাইলেম থেকে আর একটু বড় আকৃতি যে কোষগুলো সেটা হচ্ছে মেটাজাইলেম। আচ্ছা, এই গেল তোমার জাইলেমের প্রকারভেদ মানে সম্পর্কে বলতে গেলে এইগুলো বলা যায়। এরপরে দেখো জাইলেম কতগুলো বিভিন্ন ধরনের সেল বলতে পারো বা উপাদান বলতে পারো, এগুলো নিয়ে গঠিত। যেমন তার প্রথমটা হচ্ছে ট্রাকিস বা ট্রাকিয়া, ভেসেল, আর হচ্ছে জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম ফাইবার। এই যে চারটা উপাদান বা চার ধরনের কোষ, এগুলো নিয়ে জাইলেম গঠিত। প্রথমে দেখো আমরা ট্রাকিট বা ট্রাকিয়া নিয়ে কথা বলি। ট্রাকিটস বা ট্রাকিয়া, তোমাদের ট্রাকিটের যে একটা ছবি আছে, দেখো এখানে একটা লম্বা আকৃতির কোষ, তার মাঝখানে মাঝখানে কিছু ছিদ্র আছে। তো এগুলোর যদি আমরা বৈশিষ্ট্য বলতে যাই তাহলে বলা যায় যে এই ট্রাকিটস এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইলংগেটেড বা লম্বা আকৃতির। এই কোষগুলো লম্বা, তোমরা দেখতে পাচ্ছ, ছবিতে দেখতে পাচ্ছ লম্বা আকৃতির। ডেড মৃত, এই কোষগুলো হচ্ছে মৃত। সিলিন্ডার শেপ মানে হচ্ছে সিলিন্ডার আকৃতি, ফাঁপা সিলিন্ডার আকৃতি, ফাঁপা সিলিন্ডার আকৃতি। আর হচ্ছে দেখো এই ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, আমি যদি ছবিটা আঁকাই এরকম দেখা যায়। দেখো এই কোষটা হচ্ছে দুই প্রান্ত কিন্তু ছুচালো মতন, মানে মাঝখানেটা মোটা, দুই প্রান্ত সরু। তো এই ধরনের এটা কোষ হচ্ছে শার্প ইন মানে হচ্ছে সরু প্রান্ত। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে কি কি? লম্বা আকৃতির মৃত মানে হচ্ছে, দেখো এই যে আমরা আগে যে মানে পড়েছিলাম যে যখন একটা সেল তৈরি হয় এবং ম্যাচিউর থাকে না বা অপ্রাপ্তবয়স্ক থাকে, সে সময় কিন্তু এতে প্রোটোপ্লাজম পূর্ণ থাকে, কিন্তু ম্যাচিউর হওয়ার সাথে সাথে এই প্রোটোপ্লাজমগুলো লস করে বা নষ্ট হয়ে যায়, তখন তারা ডেড বা মৃত হয়ে যায়। তার মানে এতে প্রোটোপ্লাজম থাকে না, ন্যাচুরাল অবস্থায় এতে প্রোটোপ্লাজম থাকে না, সেজন্য এরা মৃত। আর ফাঁপা আকৃতির, দেখো মাঝখানটা ফাঁপা, এই ফাঁপা অংশ দিয়ে
বিভিন্ন ধরনের পানি এবং মিনারেল চলাচল করে, হাত দুই প্রান্ত সরু। দেখো এইগুলো কিন্তু বিভিন্ন ধরনের এই যে সেল ওয়াল বিভিন্ন ধরনের হতে পারে। মানে সেল ওয়ালের কয়েকটা ইয়ে আছে, যেমন দেখো এখানে আছে ইলিপ্টিক্যাল বা বলয়াকার, তারপরে স্পাইরাল সর্পিলাকার, স্কেলারিফর্ম বা মই আকার, এরপরে হচ্ছে রেটিকুলার জালিকা আকার, এবং আরো একটা আছে পিটেড বা কুব আকার। এটা হচ্ছে তোমার এই যে এর যে সেল ওয়ালগুলোর বিভিন্ন আকার বা গঠন। দেখো এর হচ্ছে তোমার আরো যে যদি বলা যায় যে সেল ওয়ালগুলো কেমন দেখতে হয়, সেল ওয়াল এই যে বিভিন্ন আকৃতি বললাম, এই যে সেল ওয়াল বিভিন্ন আকৃতির হয়ে থাকে, সেই সাথে এই যে সেল ওয়ালের সাথে বিভিন্ন ধরনের পিচ বা ছিদ্র থাকে। লিগনিফাইড বা লিগনিন যুক্ত, এই যে লিগনিন এটা থাকলে কিন্তু সেই জায়গাটা পুরু হয়, তো এটা একটা পুরু সেল ওয়ালটাকে পুরু বলা যায়, ঠিক বলা যায়। লিগনিন যুক্ত মানে সেল ওয়াল লিগনিফাইড, মানে লিগনিন যুক্ত এবং পিচেড বা এখানে পিচেড একটা ছিদ্র বা কূপ থাকে, এটা অনেকগুলো ছিদ্র বা কূপ থাকে। দেখো এটা সাধারণত অ্যাঞ্জিওস্পার্ম জাতীয় যে উদ্ভিদগুলো সেখানে তো পাওয়া যায়। এই অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদের এরা কি করে, বিভিন্ন ধরনের পানি এবং খনিজ লবণ মিনারেলগুলো বহন করে, ট্রান্সপোর্ট করে, এই সাথে সাথে এরা কিছু পরিমাণ খাদ্য কিন্তু পরিবহন করে, কিছু পরিমাণ খাদ্য স্টোর করে রাখে, মানে কিছু পরিমাণ খাদ্য জমা করে রাখে। সেই সাথে এই যে জাইলেম ফ্লোয়েম দুটারই কাজ কিন্তু কিছু উদ্ভিদকে রেজিডিটি বা দৃঢ়তা প্রদান করে। এই উদ্ভিদের যে কাঠ যে গাছকে দৃঢ়তা প্রদান করে, সোজাভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, সেটা কিন্তু জাইলেম ফ্লোয়েম দুটাই করে। এরপরে দেখো আছে ভেসেল। ট্র্যাপিডের পরে 2 নম্বর হচ্ছে ভেসেল। ভেসেলগুলো দেখো তোমাদের বইতে দেওয়া আছে, ভেসেলগুলো কিন্তু এই যে ট্র্যাকিডের চেয়ে আরো বেশি খাটো হয়, মানে ট্র্যাকিডগুলো হচ্ছে একটু লম্বা আকৃতির, ইলংগেটেড, কিন্তু এগুলো হচ্ছে শর্ট, এই সেলগুলো হচ্ছে শর্ট আকৃতির মানে খাটো। আর হচ্ছে দেখো টিউবের মতো দেখতে হয়, তাহলে এখানে বলা যায় টিউবুলার। আরো বৈশিষ্ট্য হচ্ছে এরা কানেক্টেড থাকে, কানেক্টেড ফ্রম ইন্ট টু ইন্ট, তার মানে এরা প্রান্ত এক প্রান্তের সাথে অন্য প্রান্ত, এক প্রান্তের সাথে অন্য প্রান্ত যুক্ত থাকে। দেখো এইগুলো কিন্তু তোমার আগের মতো ইলিপ্টিক্যাল, স্পাইরাল, স্কেলারিফর্ম, রেটিকুলার, পিটেড, এইগুলো কিন্তু এই যে সেল ওয়ালগুলো কিন্তু আগের মতো যে ট্র্যাকিডের মতো এখানেও কিন্তু একই ধরনের বৈশিষ্ট্য আছে। এই সেলগুলো সাধারণত প্রোটোপ্লাজমে পূর্ণ থাকে, প্রচুর পরিমাণে এতে প্রোটোপ্লাজম থাকে। তারপরে যখন এরা ম্যাচিউর হয় একই আগের মতোই এরা প্রোটোপ্লাজমকে লস করার ফলে এরা কিন্তু তখন ডেড বা মৃত হয়ে যায়। আর এটা হচ্ছে এর যে সেল ওয়ালগুলো হচ্ছে থিক, এর সেল ওয়াল হচ্ছে থিক বা মোটা, এটাও কিন্তু লিগনিন যুক্ত, থাকে, এই জন্য এরা থিক বা মোটা।
দেখো আমরা যদি এই যে তোমাদের সেল ওয়ালগুলো দেখে যেমন দেখিয়েছে ইলেকট্রিক্যাল, এগুলো দেখায় ছবির সাহায্যে, তাহলে এভাবে দেখানো যায়। দেখো এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল যে সেল ওয়ালগুলো আছে সেগুলো হচ্ছে এরকম দেখতে হয়, ইলেকট্রিক্যাল বা বলয়াকার। এরপরে দেখো আছে স্পাইরাল, স্পাইরাল গুলো দেখতে কেমন হয়? স্পাইরাল গুলো এভাবে স্পাইরাল মানে সর্পিলাকার, তো ওইগুলো হচ্ছে এরকম সাপের মতো বাঁকানো বাঁকানো হয়। সর্পিলাকার বা স্পাইরাল। এরপর পরে আছে দেখো স্কেলারিফর্ম বা মই আকার। দেখো তোমরা নিশ্চয়ই মই দেখেছো, এরকম মই বা বাঁশি দেখেছো, সেগুলো হচ্ছে এরকম থাক কাটা থাকে। তো এইগুলো হচ্ছে এরকম 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 থাক কাটা থাকে, এই যে কোষের মানে কোষ সেল ওয়ালের গায়ে এরকম করা থাকে। এরপরে তোমাদের যদি আরো একটা আছে যেমন রেটিকুলেট জালিকা আকার, সেগুলো হচ্ছে জালকের মতো থাকে, এরকম চারিদিকে জালের মতো অবস্থান করে, এটা হচ্ছে রেটিকুলেট বা জালিকা আকার। আর যদি পিটেট, আর একটা আছে তোমাদের বইতে পিটেট বা কূপ আকার, সেগুলো হচ্ছে এর গায়ে এরকম ছোট ছোট ছিদ্র বা পিট থাকে বা কূপ থাকে, সেই জন্য এদের নাম হচ্ছে কূপ আকার বা পিটেট। আর এটা হচ্ছে রেটিকুলেট বা জালিকাকার। দেখো এই যে সেলগুলোকে যদি আমরা এই যে মার্কারের সাথে তুলনা করি, এরকম খাটো এবং মোটা হয় সিলিন্ডারের মতো। আর এই যে চারিদিকে ওয়াল আছে মার্কারের, সেগুলো কিন্তু বিভিন্ন ডিজাইন হয়। এই দেখো বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এই যে সেল ওয়ালগুলো এরকম ডিজাইনের হবে। সাধারণত এই যে ভেসেলের বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু যথেষ্ট লম্বা হয়, একটার উপরে আরেকটা থাকে, আরেকটার উপর আরেকটা থেকে থেকে বেশ এরকম লম্বা হয়। ধরো এইটার উপরে এইটা এরকম একটার উপর আরেকটা, তারপরে এইটা আরেকটা এরকম নিচে আরেকটা থাকে, এরকম থেকে একটার সাথে একটা জোড়া লেগে কিন্তু অনেক লম্বা হয়, কয়েক সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। আর যখন ট্রি মানে বড় বড় উদ্ভিদে থাকে বা লতা জাতীয় ক্রিপার বা লতা জাতীয় উদ্ভিদে থাকে, তখন কিন্তু এরা আরো লম্বা থাকে। এর সাধারণত জিমনোস্পার্ম, ফার্ন, তারপরে অ্যাঞ্জিওস্পার্ম, এই সবগুলো ব্যক্তজীবী, আবৃতজীবী, ফার্ন সবগুলো উদ্ভিদে এদেরকে কিন্তু পাওয়া যায়। আর এদের কাজ কি? মূলত এদের কাজ হচ্ছে আগের মধ্যেই বললাম, হচ্ছে পানি এবং খনিজ লবণ সরবরাহ করে, তারপরে গাছকে দৃঢ়তা প্রদান করে, মেকানিক্যাল সাপোর্ট দেয়, এগুলোই হচ্ছে কাজ। এরপরে দেখো নেক্সট হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। প্যারেনকাইমা সেল এখানে আছে, সেই জন্য নাম হচ্ছে প্যারেনকাইমা স্বভাবতই। তাহলে বলা যায় কি, প্যারেনকাইমা সেল in the xylem tissue is called xylem parenchyma। আমি সংক্ষেপে এখানে লিখলাম। তাহলে প্যারেনকাইমা সেলগুলো যদি জাইলেম টিস্যুর মধ্যে থাকে, প্যারেনকাইমা সেল যদি জাইলেম টিস্যুর মধ্যে থাকে, তখন তাকে বলবে জাইলেম প্যারেনকাইমা। আমরা আগে প্যারেনকাইমা সেল যে টিস্যু সংখ্যা করেছিলাম, দেখো সেলগুলো কেমন হয়। সেলগুলো প্রচুর পরিমাণে প্রোটোপ্লাজম থাকে। এর সেল ওয়ালগুলো কেমন থাকে,
সেল ওয়ালগুলো থিন হয়। পাতলা প্রাচীর, কোষ প্রাচীর হচ্ছে পাতলা প্রাচীর থাকে উইথ প্রোটোপ্লাজম, এতে প্রচুর পরিমাণে প্রোটোপ্লাজম থাকে, এটা প্রোটোপ্লাজম যুক্ত হয়। দেখো এই সেলগুলো কিন্তু অ্যালাইভ বা জীবিত। সাধারণত অন্য যে জাইলেমের অন্য যে সেলগুলো আছে, ট্র্যাকিড, ভেসেল, তারপরে জাইলেম ফাইবার, এগুলো কিন্তু মৃত, ডেড। কিন্তু এই যে প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা, এগুলো কিন্তু এর একমাত্র জীবিত কোষ, তাহলে এতে প্রচুর পরিমাণে প্রোটোপ্লাজম থাকে। আর দেখো এগুলো সেল সাধারণত থিন হয়, কারণ প্যারেনকাইমা সেলগুলো থিন হয়, কিন্তু মাঝে মাঝে এরা ঠিক হয় যখন এরা সেকেন্ডারি জাইলেমে থাকে, তখন এরা মাঝে মাঝে ঠিক বা পুরো সেল ওয়ালগুলো পুরো হতে পারে। এর প্রধান কাজ হচ্ছে স্টোরেজ, ফুড আর ট্রান্সপোর্টেশন তো অবশ্যই আছে, ওয়াটার, পানি তো অবশ্যই পরিমাণ করবে, সেই সাথে কিছু পরিমাণ খাদ্য এটা জমা করে রাখে। নেক্সট হচ্ছে জাইলেম ফাইবার। জাইলেম ফাইবার এই জাইলেম ফাইবারগুলো হচ্ছে স্কেরেনকাইমা সেল। আমরা যে আগে স্কেরেনকাইমা করেছিলাম টিস্যু, সেই সেলগুলো নিয়ে জাইলেম ফাইবার গঠিত। তাহলে এটা বৈশিষ্ট্য বলা যায় যার স্কেরেনকাইমা সেলস, এটা থাকে স্কেরেনকাইমা সেল। স্কেরেনকাইমা সেলগুলো যদি জাইলেমের মধ্যে থাকে তখন তাকে বলবে জাইলেম ফাইবার। এর আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে এই যে উড প্যারেনকাইমা, এটা হচ্ছে জাইলেম যে প্যারেনকাইমা তার আরেকটা নাম। এই যে স্কেরেনকাইমা সেল, এগুলোর নাম হচ্ছে উড ফাইবার। স্কেরেনকাইমা সেল আমরা জানি সাধারণত এর সেল ওয়াল কেমন হয়, সেল ওয়ালগুলো কেমন হয়, ঠিক বা পুরু হয়। সেল ওয়ালগুলো সাধারণত পুরু হয়। এটা অবশ্যই তোমরা জানো এটা ডেড বা মৃত, কারণ কি ম্যাচিউর অবস্থায় এর যে প্রোটোপ্লাজম সেগুলো নষ্ট হয়ে যায়, ফলে এরা মৃত হয়ে যায়। এর প্রধান কাজ হচ্ছে প্রোভাইড রিজিডিটি বা মেকানিক্যাল সাপোর্ট, গাছকে দৃঢ়তা প্রদান করে। তারপরে হচ্ছে ট্রান্সপোর্টেশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেল, এগুলো তো আছেই, সবসময় থাকবে। আর এটা আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে মেকানিক্যাল সাপোর্টে গাছকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, আর কিছু পরিমাণ খাদ্য স্টোর করে, স্টোর ফুড, কিছু পরিমাণ খাদ্য এরা জমা করে রাখে। এটা মোটামুটি তোমার প্যারেনকাইমা, এটা মোটামুটি জাইলেম হয়ে গেল। এবার দেখো আমরা ফ্লোয়েম নিয়ে আলোচনা করি। ফ্লোয়েম, জাইলেম এবং ফ্লোয়েম যেটা নিয়ে কন্ডাক্টিং টিস্যু গঠিত, আগে আমি বললাম এগুলোকে বলে মাসকুলার বান্ডেল। তো আমরা আগেই বলেছি এটা যে আমি আগেই বলেছি যে ফ্লোয়েমের কাজ হচ্ছে পাতায় তৈরিকৃত যে খাদ্য সেটা যে গাছের অন্যান্য পাট, ডালপালা, কাণ্ড, তারপরে হচ্ছে রুট, সবগুলোতে পৌঁছে দেয়, এটাই এর কাজ। এটা আবার এই যে আগের মতো 4টা উপাদান বা 4 ধরনের সেল নিয়ে গঠিত। প্রথমটা হচ্ছে সিভ সেল। সিভ সেল সাধারণত এর বাংলা হচ্ছে সিভনল বা সিভ কোষও বলে, সিভনলও বলে, সিভ টিউবও বলে। সিভ সেল বা সিভনল। দেখো এগুলো হচ্ছে লম্বা আকৃতির কোষ। আমি পুরো ফ্লোয়েমটা যদি আঁকার চেষ্টা করি,
এরকম হবে মোটামুটি, ফ্লেম দেখতে মোটামুটি এরকম। দেখো এই যে মাঝখানে যে সেল, মাঝখানে যে ফাঁপা যে অংশটা আছে, এই যে ফাঁপা অংশটাকে বলে সিপ সিপ সেল বা সিপ নল বা সিপ টিউব। দেখো এর মাঝখানে একটু প্লেটের মতো আকৃতি আছে, একে বলে হচ্ছে সিপ প্লেট। সিপ প্লেট বলে এদেরকে। এই যে সিপ প্লেটের প্লেট কিন্তু একটা সিপ কোষকে আরেকটা সিপ কোষ থেকে পৃথক করে রেখেছে। তার মানে মাঝখানে এই যে সিপ প্লেটগুলো আছে, এটা দুটার মধ্যে একটা পার্থক্য তৈরি করে রেখেছে। এর মধ্যে প্রোটোপ্লাজম থাকে প্রচুর পরিমাণে, কিন্তু এই প্রোটোপ্লাজমগুলো কিন্তু এই যে সেল ওয়ালের গায়ে গায়ে লেগে থাকে। এই জন্য এই মাঝখানে দেখো, মাঝখানে বেশ ফাঁকা জায়গা থাকে। এই যে ফাঁকা জায়গা দিয়ে কিন্তু এরা, এই যে ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গা দিয়ে কিন্তু এরা খাদ্য, তৈরিকৃত খাদ্য বিভিন্ন গাছের যে বিভিন্ন জায়গায় সেখানে নিয়ে যায়। আচ্ছা, আর এটা হচ্ছে সিপ প্লেট। দেখো এটার বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু কোনো নিউক্লিয়াস নেই। এই যে সিপ নল বা সিপ কোষ, এটা কোনো নিউক্লিয়াস থাকে না। কারণ কি, যে কোনো কারণে হোক এটা নিউক্লিয়াস থাকে না, কিন্তু এই যে পার্শ্ববর্তী কোষ যে কম্পানিয়ন সেল যে বড় নিউক্লিয়াস থাকে, মনে করা হয় যে এই নিউক্লিয়াসটা এই যে সিপ সেল বা সিগন্যালকে কিন্তু কন্ট্রোল করে, বা এইটা এই যে নিউক্লিয়াসটা একে চালিত করে। আর এটা দেখতে দেখো একটা টিউবের মতো আকার, লম্বা, বেশ লম্বা আকৃতির, একটা মাথা আর একটা জোড়া লেগে বেশ লম্বা টিউবের মতো আকার এটা ধারণ করে। আর এটা সাধারণত মাঝখানের দিকে থাকে। এরপরে যে অংশটা সেটা হচ্ছে তোমার কম্পানিয়ন সেল। কম্পানিয়ন সেলের বাংলা হচ্ছে সঙ্গী কোষ। সঙ্গী কোষ হচ্ছে সিপ নলের পাশেই থাকে, যে পাশে লম্বা আকৃতির একটা কোষ থাকে। এগুলো সাধারণত লম্বা আকৃতির কোষ হয়, সরু লম্বা কোষ হয়, এবং এতে দেখো একটা বড় নিউক্লিয়াস থাকে। এই বড় নিউক্লিয়াসটা পাশের যে সিপ সেল একে কিন্তু নিয়ন্ত্রণ করে। এই বড় নিউক্লিয়াস প্রচুর পরিমাণে প্রোটোপ্লাজম থাকে। আর এই কম্পানিয়ন সেলের বৈশিষ্ট্য প্রচুর পরিমাণে প্রোটোপ্লাজম থাকবে, আর কোষ প্রাচীর সাধারণত খুব পাতলা হবে, প্রোটোপ্লাজম থাকবে। আর হচ্ছে এরা সাধারণত এই যে এদের যে সেল ওয়াল সেটা সেলুলোজ নির্মিত হবে। এর কাজ হচ্ছে সাধারণত যেটা অন্যান্য ফলমের যে কাজ, যেমন পাতায় তৈরিকৃত খাদ্য পৌঁছে দিয়ে সাহায্য করা এর কাজ। সাধারণত কম্পানিয়ন সেলের সঙ্গী কোষ হচ্ছে কিন্তু এই যে সিপ সেলকে সাহায্য করে, এই জন্য এর নাম কিন্তু সঙ্গী কোষ বা কম্পানিয়ন সেল হয়েছে। আর এটা সাধারণত অ্যাঞ্জিওস্পার্মে থাকতে পারে, ফার্নেও থাকে। এরপরে দেখো আছে ফ্লোয়েম প্যারেনকাইমা। প্যারেনকাইমা নাম আছে যেহেতু প্যারেনকাইমা, সেহেতু এগুলো হচ্ছে প্যারেনকাইমা সেল দিয়ে তৈরি। আর প্যারেনকাইমা সেলের যে অন্যান্য বৈশিষ্ট্য, যেমন এর সেল ওয়াল বা কোষ প্রাচীরগুলো খুব পাতলা হয়, এতে প্রচুর প্রোটোপ্লাজম থাকে। আর এরা সাধারণত জীবিত কোষ, ডেড না, এরা জীবিত কোষ, মানে প্রোটোপ্লাজম থাকার কারণে এরা জীবিত থাকে। এই যে পাশের যে কোষগুলো দেখতে পাচ্ছ, এই যে সিপ সেলের পাশে যে কোষগুলো দেখতে পাচ্ছ, এগুলো সাধারণত ফ্লোয়েম প্যারেনকাইমা। এগুলো হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। এগুলো সাধারণত সব জায়গায় থাকে, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, ফার্ন, সব জায়গায় এগুলো পাওয়া যায়। এগুলো সাধারণত কাজ হচ্ছে প্রিপেয়ার্ড ফুড কন্ট্যাক্ট করা বা পরিবহন করা। এরপরে লাস্ট হচ্ছে ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবার আগে যে জাইলেম ফাইবার ছিল সেই রকম এরা হচ্ছে স্কেলেনকাইমা সেল। এরা হচ্ছে স্কেলেনকাইমা সেল।
স্ক্লেনকাইমা সেলের যে বৈশিষ্ট্যগুলো সেখানে সেইগুলো এখানে থাকবে। এর সেল ওয়ালগুলো কেমন হবে? পুরু হবে এবং এই সেল ওয়াল লিগনিন যুক্ত হবে, যেহেতু লিগনিন যুক্ত তাই পুরু হবে সেল ওয়ালগুলো। আর হচ্ছে এটা স্ক্লেনকাইমা সেল তোমরা জানো ম্যাচিউর অবস্থায় ডেড থাকে, প্রোটোপ্লাজম হারিয়ে যায়, তাহলে ডেড থাকে। এরাও তাই, এরা হচ্ছে ম্যাচিউর অবস্থায় এদের প্রোটোপ্লাজম লস হয়ে যায়, হারিয়ে যায়, ফলে এরা মৃত হয়ে যায়। আর এতে এর যে আর একটা নাম সেটা হচ্ছে বাস্ট ফাইবার। একে আবার বাস্ট ফাইবারও বলে। সাধারণত পাটের আঁশ, যে পাটের আঁশ থাকে সেটার নাম কিন্তু বাস্ট ফাইবার। পাটের আঁশ হচ্ছে এই যে ফ্লোয়েম ফাইবার জাতীয় কোষ বা সেল আর কি, এইগুলো দিয়ে তৈরি। দেখো এদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে পিটস থাকে এদের ফ্লোয়েম ফাইবারে, পিট বা যে কূপ বা ছিদ্র এগুলো কিন্তু এতে থাকে। পিটস আর প্রেজেন্ট, প্রচুর পরিমাণে ছিদ্র থাকে। তো এদের কাজ হচ্ছে সাধারণত খাদ্যকে, আগেই বললাম যে আগে যে কাজ, খাদ্যকে পরিবহন করায়, তৈরিকৃত খাদ্যকে পরিবহন করাই হচ্ছে এদের কাজ। স্টুডেন্টস, টাইম ইজ ওভার। আমার সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থেকো।